রাজনারায়ণকে বাঘে খেয়েছে, কিন্তু মন্দির বাজারে বাঘ তো নেই। তবে কোথা থেকে আসলো এই রহস্যময় বাঘ? আজকের গল্প মন্দির বাজারের বাঘ রহস্য। গল্পটি একেবারেই সত্যি ঘটনা অবলম্বনে লিখিত। আজ থেকে প্রায় 20 বছর আগে মন্দির বাজারে রাজনারায়ণ চৌধুরীর বংশধরেরা ওখানকার জমিদার হিসাবে, সমস্ত কিছুর সর্বময় কর্তা হিসাবে সেই এলাকায় বাস করত। ইতিমধ্যে হঠাৎই একদিন সেই রাজনারায়ণ পরিবারের লোকেদের সঙ্গে ওখানকারই একজন তান্ত্রিক খুব বড় রকমের এক কথা কাটাকাটি হয়। বাজারের মধ্যে তন্ত্র সাধক বলেন যে আমি তোদের দেখে নেব। ঠিক এই দেখে নেব বলার দুদিনের মধ্যে রাজনারায়ণকে পাওয়া যায় তার ঘরে বাঘের দ্বারা অর্ধ খাদক অবস্থায়, অর্থাৎ বাঘ তাকে অর্ধেক ভাবে খেয়ে নিয়েছে। কি করে কি হলো কেউ কোনো রকম রহস্যের সমাধান করতে পারল না। পুলিশের থানায়, মন্দিরবাজার থানায় এই বিষয়ে একটি কেস রুজু হলো, কিন্তু কোনো রকমভাবে সমাধান হলো না। ইতিমধ্যে এই কেসটি সিআইডি ভবানী ভবনে আসলো। সিআইডি ভবানী ভবনে আসাতে এই কেসের তদন্তের ভার জয়ন্ত গ্রহণ করল। জয়ন্ত গ্রহণ করেই প্রথমেই মন্দির বাজারে গেল, গিয়ে পুরো ঘটনাস্থলটা ভালো করে পর্যবেক্ষণ করলো এবং পর্যবেক্ষণ করে যেটা বুঝতে পারল যে সত্যি রাজনারায়ণ ঘরের মধ্যেই তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তার শরীর টুকরো টুকরো হয়ে গিয়েছে এবং যেটা মনে করা হয়েছিল, ফটো দেখে যেটা বোঝা গেল যে সত্যি কোনো বলশালী কোনো রকম জন্তু তাকে একদম ছিঁড়ে খেয়েছে। যথারীতি সে তন্ত্র সাধক, কালী সাধক যিনি ছিলেন তার কাছে গেলেন। তার চেহারা এবং তার কথাবার্তা সত্যিকারের সন্দেহজনক বলে মনে হলো। বলল যে রাজনারায়ণ আমার সঙ্গে লেগেছিল, ভগবান তার প্রতিবিধান করেছে। তো এই সাধকের নাম ছিল কালী কিঙ্কর। এই কালী কিঙ্করকে বিরুদ্ধে প্রচুর প্রচুর তথ্য পাওয়ার জন্যে কালী কিঙ্করকে সাময়িকভাবে অ্যারেস্ট করা হলো। তাকে হাজতে নিয়ে রাখা হলো। জয়ন্ত যখন কালী কিঙ্করকে জিজ্ঞাসাবাদ করলো, তখন কালী কিঙ্কর জয়ন্তর দিকে রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে, কুর দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি আমাকে যেভাবে হ্যারাস করেছো তোমারও মৃত্যু আসন্ন। জয়ন্ত হেসে বলল, মৃত্যু তো সবারই হবে, আপনার কি মৃত্যু হবে না? আপনি কি অমর? কিন্তু কালী কিঙ্কর বলল, আমার মৃত্যু হোক না হোক, তোমার যে মৃত্যু 1 মাসের মধ্যে হবে সেটা আমি বলে দিয়ে গেলাম। জয়ন্ত বলল, তথাস্তু, দেখা যাবে কার মৃত্যু কতদিনের মধ্যে হয়। কিন্তু কোর্টে কোনো রকম সাক্ষ্য প্রমাণ না থাকায় কালী কিঙ্করকে মুক্তি দেওয়া হলো। মুক্তি দেওয়ার সময় যখন কালী কিঙ্কর জেল থেকে বেরোয়, রীতিমতো জয়ন্তকে অভিশাপ দিয়ে বলল, তুমি মরবে, তুমি মরবে, আর 1 মাসের মধ্যে তোমার দেহ খণ্ডিত অবস্থায় পাওয়া যাবে তোমার বাড়ির শোয়ার ঘরে। মৃদু হেসে জয়ন্ত বলল, ওরকম অনেক অনেক চমকানি ধমকানি আমি শুয়েছি, নতুন কিছু কথা বলার থাকলে বলো। কালী কিঙ্কর বলল, দেখো কি হয়, দেখো, তুমি শুধু দেখো কি হয়। ইতিমধ্যে জয়ন্তর যে সোর্স ছিল সেই সোর্স একদম সম্পূর্ণরূপে কালী কিঙ্করের আশেপাশে ঘুরতে লাগলো এবং জয়ন্তের নির্দেশ অনুযায়ী পুরো তথ্য, কালী কিঙ্করের পুরো তথ্য জয়ন্তকে দিতে লাগলো। এমনি করতে গোটা 2 দিন চলে গেছে। এর মধ্যে 3য় দিন হঠাৎ জয়ন্তর সোর্স হাঁপাতে হাঁপাতে জয়ন্তের কাছে এসে হাজির হলো। বলল, স্যার, একটা অদ্ভুত বিষয় আমরা বের করতে পেরেছি, আপনি যদি চান তাহলে এই অদ্ভুত বিষয়টা দেখুন এবং এই অদ্ভুত বিষয় থেকেই আমি নিশ্চিত যে এই রাজনারায়ণের মৃত্যুর রহস্য সলভ হবে। জয়ন্ত সোর্সের কথায় একটু যেন হকচকিয়ে গেল, কারণ তার এই যে সোর্স রয়েছে এ বহুদিনের সোর্স এবং খুব ভালো সোর্স।
জয়ন্ত বলল, তাহলে কীভাবে কী করতে চাইছো তুমি বলো। সোর্স তখন বলল যে আমি চাইছি স্যার যে আপনি আজকে আমার সঙ্গে রাত্রিরে আসুন, কালীকিঙ্কর যেখানে থাকে, যে মন্দিরে থাকে, মন্দিরের উপর একটি ঘরে থাকে, সেই ঘরে আমি অদ্ভুত এক জন্তুর কঙ্কাল দেখেছি এবং আমার মনে হচ্ছে সমস্ত রহস্য কেন্দ্রীভূত হয়ে আছে ওই জন্তুর কঙ্কালের মধ্যে। জয়ন্ত বলল, ঠিক আছে চলো, আজকে রাত্রিরে তোমার সঙ্গে আমি যাব কালীকিঙ্করের যে মন্দিরের উপরে যে ঘর আছে সেখানে। যথারীতি রাত্রি 10টার সময় সোর্স সহ জয়ন্ত এগিয়ে চলল কালীকিঙ্করের বাড়ির দিকে। মোটরসাইকেল করেই দুজন যাচ্ছিল। গিয়ে সোর্স সামনে মোটরসাইকেল চালাচ্ছিল আর পিছনে জয়ন্ত বসেছিল। অনেক দূর যাওয়ার পর একটা জায়গায় এসে মোটরসাইকেলটা দাঁড়ালো। সেইটা মন্দিরবাজার থানার অন্তর্গতই একটি জায়গা, একটা পুরনো কালী মন্দির, তার উপরে একটা দোতলা ঘর। সেই দোতলা ঘরে একটা হ্যাচাক জাতীয় কোনো কিছু জ্বলছে। যথারীতি সোর্স বলল, স্যার খুব আস্তে আস্তে আসুন, আপনার পায়ের শব্দ বা আমার পায়ের শব্দ যদি পায় তাহলে কালীকিঙ্কর কিন্তু এখান থেকে পালিয়ে যাবে। আর সোর্স বলল, স্যার আপনার কাছে রিভলভার তো আছে, রিভলভার চালাতে কিন্তু বিন্দুমাত্র দ্বিধা করবেন না, কারণ এই যে কালী সাধক এ মোটেই ভালো সাধক না, এ প্রাণের জন্য, প্রাণকে আহুতি দেওয়ার জন্য এ কালী সাধনা করে। জয়ন্ত বলল, ঠিক আছে ওইসব নিয়ে চিন্তা করতে হবে না, আমার কাছে 9mm রিভলভার রয়েছে, এক গুলিতে এক একজন সাধক শেষ হয়ে যাবে। তারপর যথারীতি তারা দুইজন আস্তে আস্তে দোতলার উপরে কালীকিঙ্করের যে শোয়ার ঘর বা সাধনার ঘর, সেই ঘরে উপস্থিত হলো। একটা অন্ধকার আচ্ছন্ন ঘর, কিন্তু সেখানে গম গম করছে কালীকিঙ্করের মন্ত্র উচ্চারণ, এবং কালীকিঙ্কর মন্ত্র উচ্চারণ করছে। তার সামনে একটা পর্দায় ঢাকা কোনো কিছু আছে। আস্তে আস্তে পর্দাটা কালীকিঙ্কর সরিয়ে দিল। তাতে দেখা গেল দুজনই চমকে উঠল, জয়ন্ত এবং জয়ন্ত সোর্স উভয়ে চমকে উঠল। উঠে দেখল যে একটা বাঘের, একটা বৃহদাকার বাঘের একটা পুরোপুরি কঙ্কাল ওই পর্দার আড়ালে লুক্কায়িত ছিল। এইবার আস্তে আস্তে সেই কঙ্কালটা তাদের সামনে, চোখের সামনে ফুটে উঠল। এবার দেখা গেল যে কালীকিঙ্কর একটা কমণ্ডলু থেকে আস্তে আস্তে সেই বাঘের উপর জল ছিটাতে লাগলো, এবং সবচেয়ে বিস্ময়কর এবং সবচেয়ে অদ্ভুত যে সেই বাঘের শরীরে আস্তে আস্তে মাংসের দেখা দিতে লাগলো, আস্তে আস্তে বাঘের স্কিন তৈরি হতে লাগলো, এবং বাঘ আস্তে আস্তে সম্পূর্ণ জীবন্ত হয়ে উঠল, কিন্তু কোনো রকম আওয়াজ বা কিছু করতে লাগলো না, চুপচাপ ওই বাঘটা ওখানেই রয়ে গেল। এইবার কালীকিঙ্কর একখানা ফটো বাঘের সামনে নিয়ে গেল, একেবারে চোখের সামনে নিয়ে গেল, নিয়ে গিয়ে বলল, দেখো প্রভু, এই লোকটাকে খতম করে দিতে হবে, এর নাম হচ্ছে জয়ন্ত, আমাকে অত্যন্ত কুরুচিকরভাবে জেলে আবদ্ধ রেখেছিল, একে যেন তেন উপায়ে মারতে হবে। এই বলে বাঘের দিকে সেই ছবিটা দেখালো, এবং জয়ন্ত দেখলো সেই ছবিটা আর কাউরির না, সেই ছবিটা তার। ছবিটা দেখা মাত্র বাঘের নাক দিয়ে নিঃশ্বাস বইতে লাগলো, চোখ দুটো আস্তে আস্তে প্রসারিত হতে লাগলো, মুখ দিয়ে আওয়াজ বের করতে লাগলো, বাঘের আওয়াজ। জয়ন্ত কিন্তু আর বিন্দুমাত্র দাঁড়ালো না, বিন্দুমাত্র এক মুহূর্ত সময় নষ্ট না করে বাঘের দিকে লক্ষ্য করে, বাঘের হৃদয়ের দিকে লক্ষ্য করে 9mm থেকে 5খানা গুলি চালিয়ে দিল পরপর। বাঘটা আস্তে আস্তে গুলি খেয়ে লুটিয়ে পড়ল, আর তারপরে চালিয়ে দিল ওই যে কালীকিঙ্কর নামে যে পিশাচ আকার যে কালী সাধক ছিল তার দিকে গুলি চালালো। দুইজনই একসঙ্গে লুটিয়ে পড়ল। বাঘ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে তার সারা শরীর দিয়ে রক্তের ধারা বেরোলো, আর কালীকিঙ্করও আস্তে আস্তে মারা গেল। কিন্তু যে গর্জন কালীকিঙ্কর আর বাঘের তারা পেল, জয়ন্ত এবং তার সোর্স পেল, সেটা কিন্তু সত্যিকারে বিস্ময়কর। এবং দুজনই এই গর্জন শুনে একেবারে আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে সেই যে মন্দিরের উপরে যে ঘর ছিল সেই ঘর থেকে লাফিয়ে পালিয়ে গেল। তারপরে মন্দিরবাজার থানা থেকে প্রচুর পুলিশ ফোর্স নিয়ে এসে উদ্ধার করা হলো সেই মৃতদেহ, কালীকিঙ্করের মৃতদেহ এবং বাঘের মৃতদেহ। এবং যেটা বোঝা গেল, এই বাঘই রাজনারায়ণকে হত্যা করেছিল, এবং কালীকিঙ্কর এখানে এই কমণ্ডলু থেকে জল ছিটিয়ে এই বাঘকে জীবন্ত করে দিত, এবং সেই বাঘ কালীকিঙ্করের হয়ে তার প্রতিশোধ নিত। এই অদ্ভুত বিস্ময়কর ঘটনা
সাক্ষী কেবলমাত্র জয়ন্ত এবং তার সোর্স হয়ে রইল। এই ঘটনাটা পরবর্তীতে যখন লিখিত হয় তখন সত্যিকারের যারা এই গল্পটি পড়ে এবং যারা এই গল্পটি শোনে বিস্মিত হয় এবং এরকম ঘটনা ঘটতে পারে না বলেই তারা ধারণা করে, কিন্তু ঘটনাটি ঘটেছিল। এই অদ্ভুত বিস্ময়কর ঘটনা আপনার হৃদয়কে অবশ্যই নাড়া দেবে। নমস্কার, ধন্যবাদ।